ছুটির দিন, আলস্য ভরা বৃষ্টি মাখা সন্ধে, আর কি চাই? বহুদিন বাদে এরকম একটা সন্ধে পাওয়া গেছে। এমন সন্ধ্যায় ভূতের গল্প বেশ জমে ওঠে। ভূতের গল্প শোনার কৌতূহলও আছে, তবে ভূতে ভয় পায়ও প্রচণ্ড। রাতে একা থাকলে আজও বাইরের ঘরের আলো জ্বালিয়ে শুতে হয়, নইলে মনে হয় কেউ যেন আমার পাশেই শুয়ে আমার দিকে তাকিয়ে আছে। চোখ খুললেই বুঝি দেখতে পাবো, বা খাটের বাইরে পা চলে গেলেই মনে হয় কেউ বুঝি খাটের তল থেকে হাত বাইরে বের করে টেনে ধরলো পাটা। এইরকম নানা ভাবনা কোনো রকমেই বাইরে বের করে রাখি না আমি পা। ভয় পাই, আগেই বলেছি প্রচণ্ড রকম ভয় পাই। ভয়ে স্বপ্ন যদি দেখি ঘুমের মধ্যে ধর পড়িয়ে উঠি। সে যাই হোক, এরকম সন্দেহজনক ভুতুড়ে অভিজ্ঞতা বলেন আর ভূতের ভয়ই বলেন, তা পরে বেশ আনন্দও দেয় সবার সাথে যখন গল্প করতে বসি। তবে আমার মা, পিসি, কাকা, দাদা এদের সাথে যে গল্প করতে বসি, সেসব ভূতের গল্প শুধুমাত্র কাল গল্প হয় না, একেবারে সত্যি ভূতের গল্প। যেমন আমার এক দাদা বিল্টুদা, সে যে কি ডান পিটে, ভয় ডরহীন, সে না দেখলে বোঝানো সম্ভব না। মানে শুধু ভূতের বিষয়ে নয়, লৌকিক অলৌকিক সব বিষয়ে। সেদিন মামার বাড়ি গিয়ে এরকম এক বৃষ্টি ভেজা সন্ধ্যেতে আড্ডা শুরু হলো। আমি অভ্যেসবশত টুক করে ভূতের ব্যাপারটা একটু তুলে দিলাম আলতো করে। তা বিল্টুদা তো প্রথমেই বলে দিল, ও সব ভূতের গল্প টল্প আমি জানি না ভাই, বিশ্বাসও করি না, যত রাজ্যের বুজরুকি। শোন, মাঝরাতে ধুধু মাঠের পাশে এক শ্মশানে এক রাত কাটিয়েছি পেট ধরে। আমাদের গ্রামে ওই পুরনো বিশাল বাড়িতেও এক রাত থেকেছি, প্রায় এক সপ্তাহ। কোনো দিন কাটা শিউরেও ওঠেনি। আমি বললাম, সে তুমি নাই ভয় পেতে পারো, তাদেরকে তো তুমি দেখোনি তাই ভয় পাওনি, দেখা দিলে বুঝতাম যে তুমি কতটা সাহস দেখাতে। যেই না বলা সে লাফিয়ে উঠল, তাই যদি হয় তবে আমার একটা ঘটনা শোন। তখন এইচএস দেব। সেই সময় প্রায় আমরা এই বারাসাত থেকে জাগুলির দিকে 4-5 জন বন্ধুরা মিলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়তাম বিকেল হলে। এই তো পিকলু, ও তো যেত। কিরে পিকলু বল। পিকলুদাও ছিল সেদিন আড্ডায়, সে সম্মতি দিল, বলল, আরে ভাই সেদিনকার কথা বলছিস, সে এক কাণ্ড বটে, আজও কোনো ব্যাখ্যা দিতে পারি না। বিল্টুদা আবার শুরু করলো, তা ওই রাস্তাটার আগে একটা কাঁচা রাস্তা মাঠের দিকে ঢুকে গেছে। তা 4 কিলোমিটার বা তার বেশি হবে রাস্তাটা। NH-34 এরই এক প্রান্ত থেকে শুরু হয়ে আর এক প্রান্ততে গিয়ে ওঠে, মানে শর্টকাট আর কি। এই রাস্তাটা নিয়ে আমাদের সকলেরই অনেক কৌতূহল ছিল সারা জীবন, কারণ সারাদিন ওই রাস্তাটা সকলে ব্যবহার করলেও সন্ধ্যের পর ওদিকে কেউ ভিড়ত না। সবাই বলতো ওই রাস্তায় যে যায় তারই নাকি সে রাতে আর বাড়ি ফেরা হয় না, পরদিন তাদের পাওয়া যায় অচৈতন্য, 2-1বার তো মৃত অবস্থাতেও পাওয়া গেছে। বিশ্বাস করতাম কিনা জানি না, কিন্তু ওই রাস্তায় যেতামও না, কারণ সন্ধ্যের আগে বাড়ি ফিরে যেতাম সাধারণত লোকালয়ের দিকে, নয়তো বাড়িতে ঠ্যাঙাবে। কিন্তু সেদিন কি হলো, আমরা জাতীয় সড়ক ধরে কতটা যে চলে গেছি গল্প করতে করতে খেয়াল নেই। আলো প্রায় নেবু নেবু, তখন খেয়াল হলো, এই রে অনেকটা চলে এসেছি তো। এখন মেন রোড ধরে খুব জোরে সাইকেল চালিয়ে গেলেও রাত 8টা তো কম করে বাজিবে বাড়ি ঢুকতে, তারপর শীতের সময় অন্ধকার হতে আর হয়তো মিনিট 10। বাড়িতে আজ ঘুম হয়ে যেতে হবে তাহলে অত রাতে ঢুকলে। খুব জোরে পা চালাতে থাকলাম, মাথায় প্রচণ্ড ভয় মিশ্রিত উদ্বেগ নিয়ে। আজ আর রক্ষে নেই। হঠাৎ ওই কাঁচা রাস্তাটা চোখে পড়ল। আমি বললাম, ভাই শর্টকাট নেই।
অন্তত 6:30টার মধ্যে ঢুকতে পারবো। একজন আতকে উঠে বলল, পাগল নাকি? ওই রাস্তার গল্প ভালো না। ওসব ভূত নিয়ে ছেলে খেলা করা একদম ঠিক নয়। কে শোনে কার কথা? আমি ইতিমধ্যে সাইকেল নামিয়ে দিয়েছি কাঁচা রাস্তায়। বাকিরাও নিরুপায় হয়ে চললো আমার পিছন পিছন। আমরা 4জন ছিলাম। সেদিন 3টে সাইকেল। সুজয় বসেছিল সন্তুর পিছনে। প্রথমে বাকিরা একটু ভয় ভয় পেলেও আমরা আবার এতটাই গল্পে মত্ত হয়ে গেলাম যে ওসব মাথা থেকে চলে গেল। এভাবে কতটা গেছি জানি না। হঠাৎ খেয়াল হলো আমার প্যাডেলিং করতে প্রচণ্ড শক্তি দিতে হচ্ছে। রীতিমতো ঘেমে গেছি আমি। আমার স্বাস্থ্য এখন যতটা ফিট দেখছিস, তখন আরও বেশি ছিল। নিয়মিত ফুটবল খেলার, ছোটাছুটি করার অভ্যেস ছিল। তাই যত পথ সাইকেলিং করি না কেন, এরকম কষ্ট হওয়ার কথা নয়। তবে হলো কি, মনে হচ্ছে যেন 3-4 জন একসাথে আমার সাইকেলের পিছনে বসে আছে। কিন্তু আমি তো কাউকে আমার পিছনে বসাইনি আজ। কেমন যেন একটা অস্বস্তি হতে শুরু করলো। আমি পিকলুকে কথাটা বলতেই ওর চোখ মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। শুধু বলল, ভাই যত তাড়াতাড়ি সম্ভব পা চালা, কোনো দিকে তাকাস না। আমি মিথ্যে বলবো না, তবে একটা অজানা ভয় আমাকে পেয়ে বসলো। গা হাত পা কেমন একটা নিস্তেজ হয়ে যাচ্ছিল। তবু যত শক্তি আছে সবটা দিয়ে প্রাণপণে সাইকেল চালাতে শুরু করলাম। এমন সময় পিকলু বলল, ও কি, তো সাইকেলের সামনের চাকা আমার উঠে আসছে কেন? আমি ওকে কিভাবে তখন বোঝাই। আমার যেন মনে হচ্ছে কেউ আমার সাইকেলটা পিছন দিক থেকে টেনে ধরে রাখতে চাইছে। এমন সময় এক ঝলক আলো এসে পড়লো আমাদের মুখে। সামনের রাস্তায় একটা গাড়ির হেডলাইটের আলো। আমরা প্রায় পৌঁছে গিয়েছি মেন রোডে। সাথে সাথে সেই অসম ভার আমার সাইকেলের কেরিয়ার থেকে যেন হঠাৎ চলে গেল। খুব জোরে চালাচ্ছিলাম, তাই সাইকেলটা লাফিয়ে উঠল। কোনো রকমে পাকা রাস্তায় উঠে তীর বেগে বাড়ি ফিরলাম। বাড়ি এসে যা দেখলাম তা আজও তোকে দেখাতে পারবো আমার বাড়িতে গেলে। আমার সাইকেলের কেরিয়ারের উপর দুদিকে লোহার রড, দুটো কারো 2 হাতের বুড়ো আঙুলের চাপে গর্তের মতো ঢুকে গেছে। বড্ড খিদে পেয়ে গেল। বৃষ্টির সময় একটু মুখরোচক না হলে কি আর চলে? আমার আবার বৃষ্টির দিনে মাঝে মাঝে পিজার খিদে পায়। আর কি, অর্ডার করে দিলাম। খুব জোর 8 ঘন্টা নেবে আসতে। যাই হোক, এই ঝড় জলের মধ্যে জামাইবাবুর ভূতের কথা আসবে না, ভূতের গল্প আসবে না, তাই কি কখনো হতে পারে? তার অভিজ্ঞতাগুলো আবার অদ্ভুত। জামাইবাবু বলে সে নাকি কোনো জায়গায় কোনো অশুভ কিছু ঘটে থাকলে বা কোনো অশরীরী থাকলে সেই অশরীরী নাকি তাকে দেখতে পায়, অনুভব করতে পারে। বিশ্বাস হচ্ছে না তো? মনে হচ্ছে ছোট বলে আমাকে যে যা পারে টুপি পরায়। আমার ভূত সম্পর্কে আকর্ষণটা তার জানা, তাই বানিয়ে মুখরোচক গল্প বলে। এই যেমন আমাদের বাড়ির ছাদে একদিন আমি, দিদি আর জামাইবাবু উঠছিলাম। আমাদের দোতলাটা ফাঁকাই থাকে সাধারণত। আত্মীয় স্বজন আসলে তখন তাদের জন্য ব্যবস্থা করা হয়। তাই 1 তলা থেকে 3 তলার সিঁড়িটা একদম শুনশান। সিঁড়ি দিয়ে জামাইবাবু আগে উঠছিল। হঠাৎ 3 তলায় ওঠার আগে চাতালে দাঁড়িয়ে পড়ল, কেমন যেন থতমত খেয়ে। বলল, তোরা উঠে যা, তারপর উঠছি। ছাদে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হলো বলবে তো? এখন বললে ভয় পেয়ে যাবি। জামাইবাবু বলল, পরে বলবো। জোর করতে বলল, তোদের আশেপাশে কোনো মসজিদ আছে? বললাম, হ্যাঁ, 2টো বাড়ি পরেই তো। কেন? না, যখন আমি উঠছিলাম ওই চাতালে একজন টুপি পরা দাড়িওয়ালা লোক দাঁড়িয়েছিল। বাকিটা জিজ্ঞেস করিস না। ভয় সত্যি যে পায়নি তা নয়, তাই আর কিছু জিজ্ঞেসও করলাম না। পরে ভেবেছিলাম পাশের মসজিদ, নিশ্চয়ই বোধহয় দেখেছি জামাইবাবু, সে নিয়ে একটা গল্প ফেঁদে ভয় দেখালো বুঝি। কিন্তু একবার এমন একটা ঘটনা ঘটলো যে তার কোনো ব্যাখ্যা সত্যি পেলাম না। জামাইবাবুকে নিয়ে আমরা গেছিলাম পিসির বাড়ি, মুর্শিদাবাদ ঔরঙ্গাবাদে। সারাদিন পদ্মার ধারে নিমতিতার রাজবাড়ি ইত্যাদি দেখার পর আমরা বাড়ি ফিরলাম। পিসিমার রান্নার হাত অসামান্য। রাতে সেই মহাভোজ, কবজি ডুবিয়ে খাওয়া চলছে।
এমন সময় হঠাৎ জামাইবাবু পিসিমাকে ডেকে বললে, আচ্ছা, আপনাদের বাড়ির আশেপাশে কোনো বিধবা মহিলা একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে থাকে বা থাকতো কি? পিসি অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন বলো তো? সে বলে, না এমনি, বলে আবার খেতে শুরু করে। পিসি আর সেই মুহূর্তে কিছু জিজ্ঞেস করতে পারেনি, তবে খটকা থেকেই যায়। না জানি রাস্তায় ধরে কেউ কোনো কিছু বলেছে কিনা গ্রামের লোকজন। শত্রুর তো অভাব নেই, কে কি উদ্দেশ্য করে কি বলে থাকবে, আর নতুন জামাই কি ভাবে সেসব শুনে। এই নিয়ে পিসি তো প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ল। পিসেমশাই কেউ জানালো, শেষে আমার ডাক পড়ে যে কেউ এমডির রাস্তায় কিছু বলেছে বা জামাইবাবুর সাথে কেউ কি আলাদাভাবে আলাপ করেছে কিনা, কোনো কথা বলেছে কিনা। আমি যথারীতি বললাম, না তো, এরকম তো কিছুই ঘটেনি। পিসি তখন বলল, আসলে একটা বিধবা মহিলা তো সত্যি এমডির বাড়িতে কাজ করত, পাড়াতেই বাড়ি, কিন্তু সে তো বহুদিন হলো। হঠাৎ একদিন কাজে আসছে না, কাজে আসা বন্ধ করে দিল। পরে শুনেছি গায়ে আগুন দেয় বাচ্চাটাকে নিয়ে। সেই নিয়ে গ্রামের লোকেরা তো অযথা কুকথা বলতে বাধে না। কে জানি তো জামাইবাবুকে কে কি বললো, চিন্তার বিষয়। একদিন জিজ্ঞেস করে তো জামাইবাবুকে আলাদা করে জিজ্ঞেস করবি তো। আমি এখানে একটা বিশাল কাজ পেয়ে লাফাতে লাফাতে চললাম রহস্য উদ্ঘাটন করতে। জামাইবাবুকে জিজ্ঞেস করে জানা গেল ব্যাপারটা। খাবার টেবিলের থেকে পিসির বাড়ির সদর দরজাটা দেখা যায়। আমরা যখন খাচ্ছিলাম, জামাইবাবু নাকি দেখে ওই সদর দরজার সামনে একটা সাদা শাড়ি পরা মাঝবয়সী একটা বাচ্চা হাত ধরে দাঁড়িয়ে, যেন ঢুকতে চাইছে বাড়িতে। কিছুটা এগিয়েও এলো, কিন্তু তুলসী মণ্ডপটা আর পেরোতে পারলো না। জামাইবাবুর চোখাচোখি হতেই আবার ফিরে গেল। সবচেয়ে আশ্চর্যের কথা, সদর দরজাটা সন্ধ্যের পর থেকেই খিল দেওয়া হয়েছিল, আর খোলা হয়নি কোনো কারণে। অদ্ভুত লেগেছিল কথাটা শুনে। আমার বাড়ির পাশের মসজিদটি একদিন এসে লক্ষ্য করা যায়, তবে এই ব্যাপারটা জানা সত্যি অস্বাভাবিক। কিন্তু এসব ভাবতে ভাবতে সে অনেকক্ষণ হলো আমি সিঁড়ি দিয়ে নামা শুরু করেছিলাম, খেয়ালই নেই এখনো নিচে পৌঁছলাম না কেন। সেটা যেন শেষই হচ্ছে না। আমি তাড়াতাড়ি নামতে লাগলাম। কি আশ্চর্য, থাকি তো 3 তলায়, এটুকু নামতে এত সময় লাগে নাকি? রেলিং দিয়ে একবার নিচের দিকে তাকালাম। হ্যাঁ, 1তলার গ্রিলটা চোখে পড়ছে আবছা আলোয়। মানে আমি 2তলায়। এতক্ষণে একটা তলা নামলাম, আরও তাড়াহুড়ো করে নামতে শুরু করলাম। এই বাঁকটা ঘুরলেই যেন মেন গেটটা পাবো, কিন্তু কই দরজাটা? আমি আবার রেলিং দিয়ে ঝুঁকে নিচটা দেখলাম। এ কি, আমি তো এখনো 2তলাতেই। এবার কেমন একটা অজানা ভয় আমাকে পেয়ে বসলো। কিছু মাথায় আসছে না, কোনো হিসেব যেন মিলছে না। আমি এবার উপরে উঠতে থাকলাম। এর উপর তলাতেই তো আমার ফ্ল্যাটটা, কিন্তু কই ওটা খুঁজে পাচ্ছি না তো। 2তলার ফ্ল্যাটটা আজীবন বন্ধ থাকে, জানি না কি কারণে কোনোদিন কোনো ভাড়াও আসে না। তাই সেই ফ্ল্যাটে যে কাউকে ডাকবো তারও উপায় নেই। আমি দিক বিদিক শূন্য হয়ে সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে লাগলাম, না উপরে উঠতে পারছি না নিচে নামতে। ঠিক এই সময় হঠাৎ নিচ গেট খোলার আওয়াজ পেলাম। কোনো একটা সিঁড়ি দিয়ে কেউ উঠে আসছে। যাক, বাঁচা গেল, কাউকে তো পাওয়া গেল। রেলিংয়ে ঝুঁকে দেখলাম আবছা আলোয় ক্যাপ পরা একটা ছেলে উঠে আসছে। হাতে মনে হলো পিজার বাক্স, কিন্তু আমি ডেলিভারির ছেলেটিকে তো আমার ফ্ল্যাট নাম্বার বলিনি, সে কিভাবে জানলো? আর নিচে তো তালা মারা থাকে সর্বক্ষণ, সে খুললই বা কেমন করে? আমি আরো আড়ষ্ট হয়ে পড়লাম, আর যেন হাত পা নড়ছে না। এদিকে পায়ের আওয়াজটা ক্রমশ উপরে উঠে আসছে। আমি খুব জোরে চিৎকার করতে চাইলাম, কিন্তু গলার স্বর বেরোচ্ছে না। এ কি হলো? ছেলেটা আমার 2 হাত নিচে এসে দাঁড়ালো। ধীরে ধীরে উপর দিকে তাকাচ্ছে সে, চোখগুলো যেন ধিক ধিক করে জ্বলছে। আমার কানের পাশে কেউ যেন বলে উঠল, ম্যাডাম, ইউর পিজা ইজ হিয়ার। ফোনের রিংটোনের আওয়াজে ধরফড়িয়ে উঠলাম। উফ, তবে স্বপ্ন দেখছিলাম এতক্ষণ আমি নিজের ঘরেই। এই হচ্ছে সমস্যা, ভূতের স্বপ্ন দেখা। তবে ফোনটা ধরলাম,
ওপার থেকে আওয়াজ এলো, ম্যাডাম, আপনারা অর্ডার ডেলিভারি করতে না পারায় খুব দুঃখিত। আসলে বৃষ্টিতে কোনো ওয়ার্কার বেরোতে পারছে না। প্লিজ কিছু মনে করবেন না, আপনার অর্ডার ক্যান্সেল করা হলো। আমরা এখনই আপনার অ্যাকাউন্টে টাকাটা রিফান্ড করে দিচ্ছি। সত্যি তো, এই যা বৃষ্টি আর বাজ পড়ছে, বাইরে কারো পক্ষে বেরোনো সম্ভব না। ইটস ওকে বলে ফোনটা রাখতে গিয়ে আমার ফ্ল্যাটের দরজার দিকে চোখ পড়ল। হঠাৎ বুকটা ছ্যাদ করে উঠল। দরজাটা খোলা, দরজা ঠিক বাইরে একটা বাক্স পড়ে, উপরে লেখা ডমিনোস পিৎজা। শ্রোতা বন্ধুরা, আজ শুনলেন বাংলা ভৌতিক গল্প। গল্প ভালো লাগলে আপনারা লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজ আসি, আবার আসবো এরকমই ভৌতিক গল্প নিয়ে। নমস্কার।